আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মিডিয়া কিন্তু এই যে 2024-এর 5ই আগস্ট থেকে শুরু করে যারা একদম প্রকাশ্যে ডক্টর ইউনূসের লোক বা তার যে কোর গ্রুপের যারা ডিপ স্টেটের বাংলাদেশে যারা কোর গ্রুপের একদম সিনিয়র লেভেলের, তারা সবাই কিন্তু এখন কেউ পত্রপত্রিকায় লিখছেন, আর্টিকেল লিখছেন, কেউ বক্তব্য দিচ্ছেন, কেউ মিডিয়াতে বলা শুরু করেছেন, বিভিন্ন ভাবে ডক্টর ইউনূসকে আসলে ক্ষমতায় বসানোর জন্য, প্রেসিডেন্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন একই চক্র। তো আপনি এইটাই বলছিলেন যে এটার সঙ্গে এমন কোনো বিষয় হতে পারে কিনা, যে গোরের জায়গা থেকে এমন কোনো কিছু বলা হয়েছে কিনা যাতে আসলে খলিলুর রহমানের মুখের হাসি উবে গেছে, এমনটা কিছু আছে কিনা? আপনার ধারণাটা কি? খুবই স্বাভাবিক, এটা ছাড়া তো আর কোনো কারণ নাই। আপনি এই জন্য আমি বারবার আমাদের পূর্বের উদাহরণগুলা দেখা, আমি নিজেও বলেছি, এটা বুঝতে হলে আপনার উদাহরণগুলা দেখতে হবে। আমাদের এখন তো তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর থেকে তো ইনকামিং আউটগোয়িং ভিজিট অলমোস্ট ডিসঅ্যাপিয়ার করে গেছে। ওনার সরকার 6 মাস হয়ে গেছে, উনি মাত্র চীনে গেলেন, মাঝখানে মালয়েশিয়া গেছেন। এটা আসলে ওনার ট্যাকটিক্যাল আর কি, মূলত উনি চীনে গেছেন, একটা বা দুইটা দেশ ভ্রমণ করেছেন। আমি একটা নিজে বক্তব্য দিয়ে দেখিয়েছিলাম যে এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম 6 মাসে 24 সালে তো উনি পুরনো গভর্নমেন্ট, নতুন করে ভিজিট করার কিছু নেই। তারেক রহমান একটা ডিফারেন্ট প্রেক্ষাপট। তখনও আমরা দেখছি যে শেখ হাসিনা কয়েকটা দেশে গেছেন, তার মধ্যে জার্মানি ছিল, থাইল্যান্ড ছিল, উনি স্পেনের সফর বাতিল করেছেন, ভারত চীন তো পাশাপাশি ছিলই, আবার বাংলাদেশে এসেছিল ভুটানের রাজা এবং কাতারের আমির প্রথম 4-5 মাসের মধ্যে। আর তারেক রহমানের এখানে অন্তত যদি আপনার অর্ধেকও পারফর্ম করতেন উনি, মানে এতটুকু ভিজিট হলো বলতে হতো যে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ব আসলে অর্ধেক চোখে দেখে। সেটা কিছুই হচ্ছে না। আপনি দেখেন এই সরকার প্রধান বিদেশেও যেতে পারছে না, বাইরেও যেতে পারছে না। আর তার মধ্যে আপনি যেটা বলছিলেন যে ডক্টর ইউনূসের যে বিষয়টা ওরা বদিউল শুরু করেছিল, সবাই আবার কণ্ঠ তুলেছে যে এমন কাউকে প্রেসিডেন্ট নিয়োগ করা দরকার যাতে শক্তিশালী একজন প্রেসিডেন্ট হয় আর কি। এই প্যাটার্নটা কিন্তু 2024-এর আগে যা করেছিল ইউনূসরা আপনার তার সাথে মেলে। একদিকে বদিউল আলমরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করেছে, আর একদিকে দেখবেন যে যারা রাজনৈতিক ফ্রন্টে ছিল তারা বিষোদ্গার করেছে, রাজনৈতিক ফ্রন্টে জামাত, হেফাজত, বিএনপি। এখন দেখা যাচ্ছে ওদের অভ্যন্তরীণ বন্টনে বিএনপি একটা পক্ষ হয়ে গেছে, অন্য পক্ষ জামাত, এনসিপি, তারাও ইউনূসের জন্য ক্যাম্পেইন করছে, আর বদিউল আলমরাও ইউনূসের জন্য ক্যাম্পেইন করছে। সার্জিও গোর একই সময় ঢাকায় এসেছেন। সুতরাং আপনি যদি প্যাটার্নটা দেখেন যে একই চক্র কিন্তু এখন তারেক রহমানের মাথার উপর বসেছে। এখন তারেক রহমানের ডিলেমাটা আমি কিন্তু খুব সহানুভূতির সাথে বুঝি। উনি জানেন যে উনি যতটুকু মানে ক্ষমতা ভোগ করছেন এখন পর্যন্ত, এখানে যদি ইউনূস বসে যায় তাহলে আসলে ওনার হাতে আর কোনো ক্ষমতাই থাকবে না। এখন উনি কি ততটুকু ক্ষমতা দিয়ে দিবেন কিনা, এইটা কিন্তু একটা বড় ধরনের আপনার ওনার উপর বড় ধরনের কিন্তু একটা বাস্তবতা তারেক রহমানের জন্য। আর খলিল সাহেবের সমস্যাটাও কিন্তু একই রকম, যে যাই হোক উনি তো এখন তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ফলে তারেক রহমানের ইচ্ছাটাও ওনাকে কিন্তু এই যে সার্জিও গোর সাহেবকে জানাতে হয়। ফলে এখন সার্জিও গোর সাহেব যদি বলেন যে তুমি তো আমার লোক, খুব সবাই জানে যে আসলে ডিপ স্টেট যেটা বলা হয়, মানে মার্কিন প্রশাসনের হয়েই কিন্তু খলিল নিজেও কিন্তু মার্কিন নাগরিক, এবং কোনো বিপদ হলে সবার আগে যে লোকটা আসলে এই সিস্টেমে পাওয়া যাবে না, বিএনপির সিস্টেমে, সেটা কিন্তু এই খলিল সাহেব। কারণ তার কিন্তু আপনার পূর্ণ ঠিকানা, নাম, বাড়ি ঘর সব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। তো এই অবস্থায় খলিল সাহেবকে যদি কোনো কড়া কথা বলা হয়, সেটা আসলে অনেক বেশি আপনার হার্শ হওয়ারই কথা। এখন ছাড়া আপনি আসলে কিভাবে খলিল সাহেবের এই জিনিসটা ব্যাখ্যা করবেন? যে জায়গা আমি আসলে বলতে গিয়ে ভুলে গেছিলাম, সেটা হলো আমরা যদি একটু আগের দিকটা দেখি, আমরা যদি দীপুমণি এবং হিলারি ক্লিন্টনের এইরকম সাংবাদিক সম্মেলন দেখি, মোমেন সাহেবের সাথে অ্যান্টনি ব্লিংকেন কিংবা আপনার মার্কিন উচ্চ পর্যায়ের একজন, উনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও ছিলেন, আপনার জন ক্যারি, হ্যাঁ, বাইডেন সাহেবের ক্লাইমেট এনভয়, কিংবা আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অত্যন্ত সেন্সিবল একজন মানুষ, ওনার সাথে কোনো এই ধরনের আপনার উচ্চ পর্যায়ের আপনি বৈঠক দেখেন, কিংবা আমাদের লাস্ট আওয়ামী লীগ সরকারের লাস্ট ফরেন মিনিস্টার ডক্টর হাসান মাহমুদ, কখনো ওনারা কোনো সাংবাদিক, আমরা তো এদেরকে গালিগালাজ করি, আসলে আমি নিজে করি, ডক্টর হাসান মাহমুদকে গালি দিয়েছি, শাহরিয়ার আলম সাহেবকে গালি দিয়েছি, মোমেন সাহেবকে গালি দিয়েছি, দীপুমণিকে গালি দিয়েছি আমি প্রকাশ্যে। কিন্তু আপনি দেখবেন এই যে আমাদের 4 জন, একজন প্রতিমন্ত্রী যে অনেক দক্ষ
দক্ষতা অর্জন করেছিলেন, উনি 2বার প্রতিমন্ত্রী ছিলেন, আর 3জন পূর্ণমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। কখনো কোনো সাংবাদিক সম্মেলন আপনার গ্রেস ছাড়া, একজন ফরেন মিনিস্টারের যে ইউজুয়াল আপনার মানে গ্রেস থাকা দরকার, আপনার এক ধরনের আপনার তার এক ধরনের কূটনীতিক সুলভ আপনার কি বলবো যে অ্যাপিয়ারেন্স থাকা দরকার, তার বাইরে কখনো এই ব্যক্তিগুলো একবারও যাননি। খলিল সাহেব দেখবেন যে উনি ক্যামেরার সামনে আসলেই কিন্তু একটা আহাম্মকের মতো হাসে, দুঃখিত আহাম্মক শব্দটা ব্যবহার করার জন্য, সে হলো হুমায়ুন কবির, আর একজন খলিল সাহেব উত্তেজিত হয়ে যান। আমি মনে করি যে ওনাদের কথা তো আসলে অনেক, তৌফিক ভাই একটু ডাইভার্স হয়ে যাচ্ছে, মাফ করবেন। আমার মনে হয় যে তারেক রহমান সাহেবের একমাত্র মানে ওনার কিছু মানে ভাবমূর্তি রক্ষা করার জন্য ওনার ওই জুনিয়র যিনি আছেন শামা ওবায়দ, যিনি ন্যাচারালি এসছেন, খলিল সাহেবের মতো পেছনের দরজা দিয়েও আসেন নাই, আবার হুমায়ুন কবিরের মতো ওইভাবে তারেক রহমানের সাথে দীর্ঘ বন্ধুত্বের মাধ্যমে আসেন নাই, রাজনীতি করে এসেন। উনি দেখি যে অনেকটা আপনার মোটামুটি শান্তশিষ্ট থাকতে পারেন প্রেসের সামনে, বাকিরা পাচ্ছেন না। আর খলিল সাহেবের উপর এই জিনিসটা আমি আসলে আল্লাহর গজব হিসাবে দেখি। তৌফিক ভাই দেখেন, এই লোকটা যারা ফরেন মিনিস্ট্রি বা এই লোক সম্পর্কে জানে, তারা জানে যে এই লোকটার জীবনের, ইউনুসের যেমন জীবনের স্বপ্ন ছিল আপনার অর্থবিত্ত কামাই করা, নোবেল প্রাইজ পাওয়া, চুরিদারি করা, বাটপারি করা, এই লোকটার একটাই স্বপ্ন ছিল তো এই খলিল সাহেবের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়া। এখন ওনার দুর্ভাগ্য, উনি একটা আপনার পেছনের দরজা দিয়ে একটা মানে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের সাধারণ মানুষের সাথে প্রতারণার মধ্যে, এবং মানুষের অপছন্দ হওয়ার কথা সাধারণ মানুষ। আমাকে অনেকে বলেছে বাংলাদেশ যে এখন আমেরিকা যেভাবে আধিপত্য বিস্তার করেছে, সাধারণ মানুষ এটা পছন্দ করছে না। তাহলে দেখেন এই যে এমনকি বিএনপির সমর্থকরাও গালি দিচ্ছে। আজকে আমি ফেসবুকে দেখলাম যে খলিল যতদিন আছে তারেক রহমানের রক্ষা নাই, অর্থাৎ খলিলের উপর আসলে আল্লাহর গজব পড়েছে। এই আপনি যদি এটা দেখেন যে উনি পররাষ্ট্রমন্ত্রী হন, আপনি সহজ সরল পথে যদি হতেন, কিন্তু উনি এমনই পথে হলেন যে আসলে উনি আসলে এটা এনজয় করতে পারছেন না, নানান ধরনের চাপ। আর এইসব জায়গায় একটা জিনিস কি জানেন মারুফ ভাই, আপনি যদি কারো অনুগ্রহ নিয়ে আপনি এই ধরনের পোস্ট দখল করেন, এটা সবাই বোঝে যে ওই 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 উচ্চতর শক্তির আপনি কিন্তু দাসে পরিণত হবেন। এই দাস হওয়ার যে আপনার বিড়ম্বনা, যে টেনশন, যে প্রেশার, এইটা আসলে খলিল সাহেবের মাথার উপর ভর করেছে, যার কারণে আমরা তাকে এই 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 আপনার উত্তেজিত অবস্থায় দেখতে পাচ্ছি বারবার। এমনকি চীন সফরের পর তারা যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানেও কিন্তু আমরা একই জিনিস দেখেছি। তো এখন আমি একটু শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে কি মনে হয় যে এই যে সার্জিও গোরের সফরটা, এই সফরটা অনেকেই বলার চেষ্টা করছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি দু একজনের সাথে দেশেও আমি যখন কথা বলেছি যারা এই সরকারের সঙ্গে আছেন, এমন দু একজনের সাথে কথা হয়েছে, তাদের সবার মধ্যে একটা কেমন একটা প্রতিক্রিয়া হচ্ছে যে এই সার্জিও গোরের সফরের মধ্য দিয়ে বিএনপি বা তারেক রহমান সরকারের ভবিষ্যতের কিছু আলামত তারা আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পেতে পারেন। অর্থাৎ এমন একটা বাক্য বলেছে, সেটা হচ্ছে যে এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই তারেক রহমান সরকারের ভবিষ্যৎটা বোঝা যাবে। আপনি কি মনে করছেন? আমি মনে করি এটার মধ্যে আপনার ভিত্তি আছে। তারেক রহমান সরকারের আসলে ভবিষ্যৎ আমি সার্জিও গোরের ভিজিট ছাড়াই বুঝতে পারি। আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, সার্জিও গোরের আগের দিকে আমরা যদি তাকাই, বাংলাদেশের যে ইকোনমিক যে আপনার কি বলবো ডাউন টার্ন যেটা হয়ে গেছে ইউনুসের মাধ্যমে, জঙ্গিদের মাধ্যমে, আপনি জানেন যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 6.5% জিডিপি টার্গেট করে একটা অবাস্তব বাজেট করেছেন। বাজেটটা খুব সুন্দর ছিল, এটা আমি প্রশংসা করেছি, কিন্তু উনি প্রায় আপনার ওনার রাজস্ব আয়ের যে অবাস্তব লক্ষ্যমাত্রা উনি গ্রহণ করেছেন এবং যে ঘাটতি দেখিয়েছেন, এটা যদি আমরা মিলে তার অন্তত 4 থেকে 5 বিলিয়ন ডলার দরকার বিদেশিদের কাছ থেকে, শুধু এই বাজেটটা আপনার কোন রকম বাস্তবায়ন করার জন্য। সেই টাকা শুনি যে 2 বিলিয়ন সেখান থেকে বিভিন্ন ব্যাংক, আন্তর্জাতিক সংস্থা থেকে হয়েছে, বাকি কিন্তু হয় নাই। আরেকটা জিনিস লক্ষ্য করুন, 6.5% জিডিপি প্রবৃদ্ধি টার্গেট করেছেন, আর তার সরকারের আমলেই এই লাস্ট কোয়ার্টারে 2025-26 অর্থ বছরে মার্চ, এপ্রিল, মে, জুন এই স্ট্যাটিস্টিক্সটা বের হয়ে গেছে যে 2.2% জিডিপি গ্রোথ হয়েছে। 2.2% মানে বুঝতে পারছেন যে অলমোস্ট জনসংখ্যার যে গ্রোথ তাকে আপনার তার সমান হয়ে যাচ্ছে। এইটা বাংলাদেশের নিশ্চিতভাবে আপনার দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এইটা তো ওই তারেক রহমানের তো আমি জানি না, উনি ওই যে বাচ্চাদের সাথে বসেন প্রায়, ওগুলা দিয়ে কিন্তু তার পিআর টিম তাকে রক্ষা করছে, বাচ্চাদের সাথে ছবি তোলেন। উনি শুরু থেকে আমরা দেখছি যে উনি একটু চলাফেরায় মানুষকে দেখাচ্ছেন যে জনগণের প্রধানমন্ত্রী,
কিন্তু তার যে এই যে সমূহ বিপদ, বাংলাদেশের মানুষ, আমি আগেও বলেছি তৌফিক ভাই, মানুষ আসলে অনেকটা জঙ্গিকৃত হয়ে গেছে, অর্থাৎ জঙ্গিদের প্রেমে লোভে প্রলোভনে পড়ে গেছে, কিন্তু তারা ক্ষুধাটা সহ্য করবে না। এই ক্ষুধা কিন্তু আমরা যেটা বলেছিলাম 1 বছর আগে তৌফিক ভাই, যত দ্রুত আসবে তার চেয়ে দ্রুত কিন্তু এগিয়ে আসছে তারেক রহমানের দিকে। তার সাথে জড়িত হয়ে গেছে আপনার ওনার এই আন্তর্জাতিক সম্পর্কগুলো ম্যানেজ করতে না পারা। ম্যানেজ করতে পারারও কথা না। আপনি যখন 2024-এ আপনি যখন জঙ্গি উত্থানের যে কোয়ালিশন হয়েছে সেটার একটা বৃহত্তর আপনি মেম্বার হয়ে গেছেন, সেটাতে তো আর লুকোচাপা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই রাখেন নাই যে $29 মিলিয়ন দেওয়া হয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য, যার অর্থ দাঁড়ায় যে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই কথাটা যদি ডোনাল্ড ট্রাম্প সাহেব বলেন, এটাকে আমি বুঝি না আমাদের ভাষ্যকাররা, আমি তো মনেই করি না বাংলাদেশে কোনো মিডিয়া আছে, অন্তত সোশ্যাল মিডিয়াতে যারা কথা বলে ইউটিউবে, তারা কেন এটা প্রকাশ্যে বলে না বারবার যে ডোনাল্ড ট্রাম্প সাহেবই তো সাক্ষ্য দিয়েছেন যে এটা প্রতারণার মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছিল। তো সেখানে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকান সরকার যা যা প্রত্যাশা করে সেটার আড়ালে আন্ডারে তারেক রহমান সরকার চলে গেছেন। পরবর্তীতে তারা বাণিজ্য চুক্তি দিয়ে ধরে ফেলেছে। এখন চীনের সাথে উনি সম্পর্কটা কিভাবে করবেন? আর চীনও হাত বন্ধ করে বসে আছে যে আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অন্তত শেখ হাসিনা। এখানে আরেকটা জিনিস, এই কথাগুলো তো বুঝতে পেরেছেন আসলে, আপনার শ্রোতাও বুঝতে পারছে যে আমি আর 2 মিনিট বললে কি বলবো, সেজন্য আমি সংক্ষেপে যেটা বলতে চাই, যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা ওই জায়গাটায় ফিরে যাচ্ছি যে শেখ হাসিনা সরকারের ফরেন পলিসি বলুন কিংবা ওনার কৌশল বলুন, ওনার ফরেন পলিসি কন্ডাক্ট বলুন, এইটা তখন আমাদের কাছে যতটা না ভালো মনে হয়েছিল, বা আমরা অনেকে গালমন্দও করেছি যে আমেরিকানদের সাথে সম্পর্ক এত খারাপ হলো, কিন্তু এখন দেখা যাচ্ছে তারেক রহমান সাহেবের 6 মাসের মধ্যে হাবুডুবু খাওয়া দেখে স্পষ্ট হয়ে গেছে যে এটা কত প্রজ্ঞাবান একটা ফরেন পলিসি কন্ডাক্ট করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের মানুষ জঙ্গিদের ফাঁদে পড়ে একটা দেশপ্রেমিক প্রধানমন্ত্রী, একটা সাহসী প্রধানমন্ত্রী, একটা স্টেটসম্যানের পেছনে এই জঙ্গি উত্থান ঘটিয়ে দিল। আর তারা এখন যা পেয়েছে, সেই বিএনপি সরকার বলুন, তারেক রহমান সরকার বলুন, ইনাদের তো আসলে আমি বারবার বলেছি আসলে ঐতিহাসিকভাবে সভ্যতার কোনো শক্তি নাই এমনিতে, আর সাধারণ আপনার যে কূটনীতি করার যে সামর্থ্য সেটাও এদের নাই। কারণ ফরেন মিনিস্টারের নাই, আপনি উপদেষ্টা নিয়েছেন, সে একটা বালক, তারপরে প্রতিমন্ত্রী আমি বলছি ভালো, কিন্তু উনি তো শিখবেন, আরো 5 বছর লাগবে শিখতে, দ্বিতীয় মেয়াদে যদি আপনি দেন উনি কিছু করতে পারবেন। তার মধ্যে আপনার অনেকগুলা শর্তের অধীনে উনি ধরা পড়ে আছেন। এই অবস্থায় যখন কেউ বলে যে আগামী 2-1 মাসের মধ্যেই অনেক কিছু বোঝা যাবে, সেখানে তো আপনি কাউকে আসলে দায়ী করতে পারেন না, পরিস্থিতি তো অত্যন্ত ক্লিয়ার। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ কথা শুনছিলেন, বলছিলেন অ্যাম্বাসেডর হারুন আল রশিদ। তিনি বাস্তব যে পরিস্থিতি, অর্থাৎ সামনে বাংলাদেশের পরিস্থিতি এবং তারেক রহমান সরকার নিজেরা এবং দেশ যে কতটা একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যাবে, তা কিন্তু তিনি বুঝিয়ে দিলেন নিজের বিশ্লেষণ দিয়ে এবং কিছুটা ধারণাও পোষণ করলেন। আশা করি আপনারা কথাগুলো শুনলে নিজেদের সঙ্গে, চিন্তার সঙ্গে মিলিয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হারুন আল রশিদ, আমি আপনাকে আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য কোনো সময়। অনেক ধন্যবাদ আপনাকে।